একজন মানুষ যার হাত ও পা পচে দুর্গন্ধ বের হচ্ছে, পোকাগুলো তাকে খুবলে খুবলে খাচ্ছে। তাকে অনেকে হয়তো দেখে চলে যাচ্ছে নাক বন্ধ করে। তার দুঃখ কষ্ট ব্যথা কারোর সাথে বলার মানুষ নাই। আপনি হলে কি করতেন? মানুষ কতটা মূল্যহীন হতে পারে যে তার পরিবার রাতের বেলায় রাস্তায় এই মানুষটিকে অসহায়ভাবে ফেলে চলে যায়। তার দিকে তাকাতে অনেকে ভয় পায়। আচ্ছা, আপনারা কি কোনো গন্ধ শুনতে পাচ্ছেন? আপনারা কি কোনো গন্ধ পাচ্ছেন? আমি পাচ্ছি। কিসের জানেন? মরা মানুষের গন্ধ না, জীবিত মানুষের। একে মনে করবে শো অফ, বাট কিছু কিছু শো অফ সমাজের জন্য উপকার। আসসালামু আলাইকুম, আমার নাম আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ। সকালবেলা যখন ক্লাসের উদ্দেশ্যে রওনা দিই, তখন রাস্তার ধারে পড়ে থাকতে দেখি এই বোনটাকে। গা দিয়ে অনেক দুর্গন্ধ ছুটতেছিল। পরে কাছে গিয়ে দেখি তার একটা হাত এবং একটা পা পচে সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সেখানে মশা মাছি সাথে অন্যান্য পোকাগুলাও দেখি সেই ক্ষতস্থানে ঘোরাফেরা করতেছে। পরে আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাস থেকে আসার সময়ও দেখি সে সেইখানেই পড়ে আছে, খুবই অসহায়ভাবে। সেটাকে দেখে আমরা আর হলে ফিরতে পারি নাই। আমার সাথে ছিল K76-এর জাদিদ ভাই। তিনি এবং আমি মিলে সর্বপ্রথমে পুলিশ বক্সে থাকা বক্সিবাজারে তাদের সাথে যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পরে আরেক গাড়ি পুলিশ আসে। তাদের সহায়তায় নিয়ে ওনারা বলে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করতে। কিন্তু আমরা এর আগেও একটা পেশেন্টকে ভর্তি করেছিলাম এরকম গ্যাংগ্রেন অবস্থায়। তার পা কাটার প্রয়োজন ছিল, এনাকেও পা কাটার প্রয়োজন। সেই ক্ষেত্রে তার 1-2 মাস তার সাথে অভিভাবক হিসেবে থাকা, এটা আমাদের পক্ষে পসিবল ছিল না। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে খবর নিই, তারা কখনো এই পোষা রোগ নিয়ে কাজ করবে না। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মিল্টন সমাদের কাছে নিয়ে যেতে বাধ্য হই। সেখানে একটা জিডি করার মাধ্যমে আমরা একটা জিডি করলাম একটা মুমূর্ষু ব্যক্তির জন্য, রাস্তায় পড়ে আছে, তো তাকে আমরা ওল্ড এজ কেয়ারে নিয়ে যাবো, এই জন্য জিডি করলাম। জিডি করার পর আমরা একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে অনেক কষ্টে তারপর রোগীটাকে স্ট্রেচারে করে উঠাবো। সেই সময়কার একটা অবস্থা, কেউ রাজি হয় না। তার ছোট্ট একটা প্রমাণ দেখেন, এই বেটা তুই কই জাতি ধর, এই ধরনের বাক্য অনেকে বলতে থাকে। সবাইকে অনুরোধ করতে থাকে একটু আসেন, রোগীটাকে একটু ধরি। এটা অনেকে একটু আগে আসলেও পরে চলে যাচ্ছে, মানে পালিয়ে যাচ্ছে আর কি। তো শেষমেশ আমরা ওখানকার একজন মাদকাসক্ত যারা বিভিন্ন ধরনের খারাপ জিনিস খায়, তাদেরকে 200 টাকা দিয়ে আমরা ভাড়া করি আর কি, যে রোগীটাকে পায়ের দিক ধরবে। পরে আমরা রোগীটাকে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাই, এবং পরবর্তীতে আমরা গ্লাভস কিনে একটা, ওই যে দেখতে পাচ্ছেন, একজন 200 টাকার বিনিময়ে এই বোনটাকে ধরে স্ট্রেচারে করে তুলবে। মানে মানুষ কোন পর্যন্ত চলে গেছে যে একজন মানুষকে ধরতে, যে আমাদের জাতেরই, তাকে ধরতেও মানুষকে টাকা দিয়ে ভাড়া করতে হয়। তো পরবর্তীতে স্ট্রেচারে করে তুলে তাকে রাস্তার কিন্তু চারি সাইডে দেখতেই পাচ্ছেন কত যানবাহন, সে কত রিক্সেই ছিল। একটা যদি গড়া খেয়ে যদি পড়ে যায়, তাহলে কিন্তু সে চাপা পড়ারও একটা সম্ভাবনা আছে। তো সেইখানে এই ধরনের পচা রোগী, কেউ তাকে হেল্প করবে এই ধরনের মানসিকতায় কেউ ছিল না। অনেকে মনে করতেছেন যে এটাকে মেডিকেলে নিয়ে ভর্তি করা দরকার, বাট আমিও তার সাথে সহমত পোষণ করি, বাট তাকে তুলে নিয়ে যাবে কে, এইটাই বড় প্রশ্ন। পরবর্তীতে তার যে পা কেটে ফেলার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট চলবে, সেই অভিভাবকটাই কে হবে তার সাথে দীর্ঘদিন ধরে। জ্যান্ত মানুষ, জীবিত মানুষ, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, কিন্তু ধরার মতো কেউ নাই। তো তার একজন অভিভাবকের জন্য, যে তার পাটা অপারেশনের পরে একজন কে অভিভাবক হবে, সেই জন্য আমরা একটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি, এবং তারা প্রথমে নিতে রাজি হয় নাই, এবং তাকে গাড়িতে করে তুলে আমাদেরকে তাদের প্রতিষ্ঠানে রেখে যাইতে হবে। তারা অবশ্য আগে আসতো, বাট একটা ভুল বোঝাবুঝির কারণে সে 2 মাস জেলে থাকছিল, যার প্রতিষ্ঠানে আমরা নিয়ে যাচ্ছি। মানুষ এতটাই নিচু জাত হয়ে গেছে যে এই ধরনের পেশেন্টগুলোকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাইতো, কিন্তু এখন আমাদের অ্যাম্বুলেন্সে করে রাখতে যাইতে হয়। কেন জানেন? কারণ ওই প্রতিষ্ঠানটা একসময় অ্যাম্বুলেন্স নিয়ে আসতো, এবং তাদেরকে কিডনি পাচার এই ধরনের দোষারোপ দিয়ে তাদেরকে
মারা হইতো। ফলে তারা এখন আর এই ধরনের রোগীগুলো নিতে আসে না। আমাদের বরঞ্চ জিডি করার মাধ্যমে এই পেশেন্টগুলোকে আমরা রাখতে যেতে হয় ওই আশ্রয় কেন্দ্র। কারণ আশ্রয় কেন্দ্রে নিয়ে গেলে তাদের কি হবে? তারা প্রথমে এটাকে রিসিভ করে ড্রেসিং করবে, তারপরে হসপিটালে পাঠিয়ে একজন অভিভাবক হিসেবে এই পা অ্যাম্পুটেশন বা কেটে ফেলতে হবে, কারণ এই পা রাখার মতো অবস্থা ছিল না। তাহলে বলেন, আমরা কোনো একটা প্রতিষ্ঠানকে নিজে স্বচক্ষে না দেখে আমরা দোষারোপ করতে থাকি, বা কোনো ভালো কাজকে কিন্তু আমরা বড় জায়গায় প্রতিষ্ঠা করতে পারি না শুধুমাত্র এই কোনো ভালো মানুষকে টেনে ধরার কারণে। তো এখন বলেন, আপনি কি করতেন, বা এই রোগীটা এখন কার বাসায় থাকবে? এই রোগীটা কিন্তু আপনারা অনেকে মনে করবেন আবার সে কিন্তু নেশা করে কিনা, সে আসলে অসহায়। তার কাছ থেকে শুনে আমরা জানতে পারলাম যে তার বড় ভাই সবাইকে আমরা সবাই খারাপ বলি, তাকে এখন পরে নিলে আপনার বাসায় রাখবো, তার গা দিয়ে পোকা ধরছে এবং দুর্গন্ধ। প্রাথমিক ট্রিটমেন্টের একটা কাগজ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে পড়ি। আপনারা কি কোনো গন্ধ পাচ্ছেন? আমি পাচ্ছি। কিসের জানেন? মরা মানুষের গন্ধ না, জীবিত মানুষের। ওই যে পিছনে জাহিদ ভাই বসে আছে, তার পিছনে দেখেন একটা রোগী, ওনার গা দিয়ে ওনার 2 পা এবং হাত পচে গেছে। তাতে হচ্ছে তোমার মাছি এবং পোকা ধরেছে, পচে গলে গেছে যে লাশ বলা যায়। মরা মানুষের গন্ধ স্বাভাবিক, আমরা ডিসেকশনও সেটা দেখি, বাট একজন জীবিত মানুষের গায়ে যখন পচে যায় তার গন্ধ কেমন লাগে? আপনারা কি সেটা নিচ্ছেন? খুবই হৃদয় বিদারক, কিন্তু সাহায্য করার মতো কেউ নাই। আমরা এখন বর্তমানে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে সাভারের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার একটা প্রতিষ্ঠানে আমরা তাকে হস্তান্তর করতে যাচ্ছি। এই হস্তান্তর করার আগে অনেকগুলো আমাদের প্রসেসের ভিতরে যাইতে হয়েছে, যেমন আমাদের থানায় জিডি করতে হয়েছে, জিডির কপি নিতে হয়েছে। দীর্ঘ 4 ঘন্টা ধরে, 4 ঘন্টারও বেশি হবে, সকাল থেকে এই পর্যন্ত আমরা এই কাজগুলো করার চেষ্টা করেছি, আমি এবং আমার সাথে 76-এর জাদিদ ভাই। যাওয়ার পথে অনেক জ্যাম, এছাড়া রোজা আছে। রোজা অবস্থায় আমরা গিয়ে পৌঁছাই এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। এই যে এইটা হচ্ছে 6তলা বিল্ডিং, এইটা হচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, যেখানে ওই বৃদ্ধ পিতামাতারাও জানলা দিয়ে দেখতেছে যে একটা রোগী বা ওনাদের মতো কেউ রাস্তায় পড়ে থাকা কেউ আসছে। এই হচ্ছে ড্রেসিং রুম। এরপর ওনারা ইফতার করতে আমাদেরকে বলে এবং ইফতার শেষে আমরা রোগীটাকে বের করার জন্য প্রস্তুত হই। এবং স্ক্রিনের ভিডিওটিতে যাদের দেখতে পাচ্ছেন বৃদ্ধ পিতামাতা, কোনো না কোনো সন্তান, তারাও রাস্তায় এদেরকে ফেলে চলে গেছে। জায়গা হয়েছে কোথায়? আশ্রমে, বৃদ্ধাশ্রম। আপনার এখানে থেকে কেমন লাগছে? ভালো আছেন? মিল্টন সমাদের ভাইয়াকে চেনেন? চিনি। এখানে থেকে আপনার কেমন লাগতেছে? ভালো, অনেক ভালো। এই যে ভাইয়াকে অনেকে একসময় দোষ দিয়েছিলেন, এটা কি একদম আপনার মতামত কি এই সম্পর্কে? কিন্তু বাস্তব না, এটা শুধু বিতর্কিত বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি 1 বছর। 1 বছর ধরে আসছেন। ভালো খাইতে দেয়? হ্যাঁ, খাওয়া পড়ার কোনো সমস্যা নেই। কোনো অসুবিধা নেই না? তো আপনাদের হচ্ছে মানে কি খাইতে দেওয়া হয়? সব কিছুই আছে, মাছ মাংস সব দেয় না? সবজি সবই আছে। আর যত্ন ভালো। ভালো করে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেক ভালো। ভালো যে সরাসনগরে আলাদা কই আমি সৌদি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে থেকে আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে। আপনি কতদিন ধরে আছেন? 2 বছর ধরে আছেন। থাকা খাওয়া পরিবেশ কেমন? খুব ভালো না? মনে হয় যে আমরা গাড়ি খাওয়া খাচ্ছি। জি জি। বাবা আমাদের মাঝে মাঝে সপ্তাহে 2 দিন পাক করে খায়, আমাদের খাওয়ায়। আর আমাদের যারা এখানে আছে এদের তুলনা করাই, তাদের উপর কারোর সাথে তুলনা করা। মিল্টন ভাই আসেন এখানে? 3 না হলে 3 বার। বাহ, উনি দেখভাল করে আপনাদের না? হ্যাঁ, আমাদের সব কিছু উঠতে না, নামাজ মসজিদে যাওয়ার সময় রাস্তাতে নিচে থাকলে ডাক কথা আপনার
এই যে মানুষ দু এক সময় অভিযোগ জানাইছিল, এক সময় ওনার জেলা ছিল। সব ভিত্তিহীন। ভিত্তিহীন। এগুলো শয়তানের শয়তান, কত মানুষ শয়তান আছে না? আপনার নাকি কিডনি খুলে নাই? কিডনি থাকে কোথায় জানেন? হ্যাঁ, এবার অবস্থা কি জানে যে কিডনিটা কোথায় থাকে এবং কিডনির দুর্গ কত আর প্রস্থ কত তারা জানে? আপনি তো ভালো শিক্ষিত দেখতেছি, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছিলেন? জানেন না? ওই ইঞ্জিনিয়ার বাবারে। আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে এই সে ছেলে মেয়ে দেখেন, মানে ওনারা কতটুকু মানে বিশ্বাস রাখলে ওনাদের নিজেদের ছেলে মেয়ে ভুলে এখানকার যিনি স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকেই মানে নিজের ছেলে মেয়ে ভাবতে। দাদা আপনাদের একটা মজার প্রশ্ন করি, আপনারা তো মেডিকেল পার্সন, তো এই আমার কাছে আরো বাবা মা আছে, ওনাকে যে অবস্থায় নিয়ে আসছেন এই অবস্থায় কি কিডনি খোলা সম্ভব কিনা, আচ্ছা, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কিডনি খোলা সম্ভব কিনা সেটা একটু বলে দেন। আচ্ছা, আমি ওইটাই বলতাম আপনি না বললেও, কারণ মিল্টন ভাইকে আমি চিনি অনেক দিন ধরে থেকে, আমি ওনার পেজকে ফলো করি। তো একটা নিউজ যখন পুলিশে হয়রানি হয় একটা ব্যক্তিগত শত্রুতার মানে দাবিতে, ওনার জায়গা জমি নিয়ে কি একটা প্রবলেম ছিল, সেখান থেকে আমি জানি। তো কিডনি খোলা এটা কতটুকু পসিবল কিনা, প্রথমে একটা কিডনি খুলতে গেলে অত্যাধুনিক সরঞ্জাম এবং একটা অপারেশন থিয়েটার দরকার এবং খুব ভালো মানের অপারেশন একজন সার্জন দরকার, এবং এখানে টিস্যু ম্যাচিং এরও একটা বড় ধরনের একটা ইফেক্ট আছে। তো সেই ক্ষেত্রে মিল্টন ভাইয়ের মতো একজন মানুষ কিডনি খুলে সেটাকে সংরক্ষণ করে কোনো জায়গায় বিক্রি করবে, এটা কখনোই বিশ্বাসযোগ্য না। এই কথাটা যারাই বলতেছে কিডনি খুলে বিক্রি করে, তা আমি মনে করি এই পেশেন্ট এখন তার বাসায় গিয়ে রাখা উচিত। যেহেতু যে বলতো যে কিডনি খুলে আমাদের শুভাঙ্গী, আপনারা আমাদের মানে আমাদের ডক্টরদের মুখেই শুনলেন, ভাইয়াদের মুখেই শুনলেন, এরা দীর্ঘদিন পড়াশোনা করতেছে, যেহেতু ঢাকা মেডিকেলে হাজারো কোটি রুগী দেখতেছে, এবং এরা খুব ভালো করে জানে আসলে কিডনি খোলা সহজ না, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে খুলে বাজারজাত করা বা বিক্রি করা সম্ভব না, এটা হলো বাস্তব কথা। যাই হোক, বাস্তবতা না দেখে এখন মনে হয় কালবেলার অফিসে নিয়ে যাওয়া উচিত। তো ফাইনালি আমরা যে রোগীটা ছিল তার পায়ে পছন্দ ছিল, সেই রোগীটাকে আমরা এই চাইল্ড ওল্ড এজ কেয়ারে আমরা হচ্ছে ভর্তি করায়, তারা হচ্ছে ড্রেসিং করতেছে, এটা হসপিটালে পাঠিয়ে তাকে অপারেশনের ব্যবস্থা করবে। তো এই আমাদের অ্যাম্বুলেন্স, এখন আমরা চলে যাব। আর জাদিদ ভাই আছেন, অনেক পরিশ্রম করছেন ভাই সারাদিন ধরে, এবং অনেক সুন্দরভাবে রিসিভ করছে আমাদের এখানে রুমে খাওয়াইছে। আমরা সারা বিল্ডিং ঘুরে দেখছি, এখানে মানুষদের এত সুন্দর রিভিউ, অনেক বৃদ্ধ মহিলারাও মানে কথা বলতে পারছে না, বাট সেই ইঙ্গিতে বোঝাই দিচ্ছে যে আসলে হ্যাঁ এখানে একটা সেবা হয়। তো এখন এত পরিমাণ ভালো লাগছে আমার, যেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমি যদি ওই রোগীটাকে ক্রস করে বা জাদিদ ভাই আমরা যদি ওই রোগীটা ক্রস করে রুমে যাইতাম, আমাদের মন সারাদিনই চাইতো যে আল্লাহ ওই রোগীটা কেন হেল্প করলাম না। তো সকাল থেকে এই পর্যন্ত ওই গাধার মতো খাটতেছি, তো আলটিমেটলি আমাদের মিশন সাকসেসফুল। আমাদের জাদিদ ভাইয়ের জন্য দোয়া করতেন। উনিও জানে যে এই ধরনের রোগী মানুষ নিয়ে আসতে চায় না, তারপরে উনি অনেক চেষ্টা করেছে যে হেল্প করার। অনেক মানুষ আমাদের জাদিদ ভাই আছেন এখানে। ভাই একটু দুইটা বলেন, লাস্টে আপনার অনুভূতি কেমন? খুবই ভালো লাগতেছে আজকে সারাদিন, মানে আমি 12টার পর থেকে এই একটা বিষয় নিয়ে আছি, তো অবশেষে ও একটা ভালো ট্রিটমেন্ট পাবে এটাই আশা করে নিয়ে আসছি। এখন দেখা যাক বাকিটা আল্লাহ বলে। ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। তো লাস্টে আমি একটা কথা বলবো যে এইটা অনেকে মনে করবে শো অফ, বাট কিছু কিছু শো অফ সমাজের জন্য উপকার। তো এই ধরনের শো অফ দেখানো ভালো, যাতে অন্য মানুষ ইন্সপায়ার পায়। তো আমার চেহারা অনেক বাজে হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, নেক্সট সিজনে এরকম ভালো কাজ করে যেতে পারি। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।